লেখিকা ঈপ্সিতা মিত্রর ভালোবাসার শহরে। পরিণীতা আজ তাড়াহুড়ো করেই পা চালাচ্ছিল কলেজ শেষে। লাইব্রেরি থেকে বেশ কয়েকটা রেফারেন্স বই নিয়েছিল, সেগুলোই ফেরত দিতে যাচ্ছে। কিন্তু এখন আর সেই বইগুলো ব্যাগে ঢোকানোর মতনও টাইম নেই। অলরেডি 4টে বাজে। 4:30 থেকে পড়ানো আছে পাশের বাড়িতে। আজ থেকে এই নতুন টিউশনটার শুরু, তাই প্রথম দিন দেরি করতে পারবে না। এইসব ভেবেই বেশ জোরে পা চালাচ্ছিল করিডোর দিয়ে। একটু যেন নিজের মনেই চলছিল পরিণীতা, তাই উল্টো দিক থেকে আসা ছেলেটার দিকে বিশেষ খেয়াল করেনি। সেই ছেলেটাও অবশ্য পরের ক্লাসের কথা ভাবতে ভাবতে আনমনেই এগিয়ে যাচ্ছিল করিডোর দিয়ে। আর তখনই ধাক্কাটা লাগলো পরিণীতার সঙ্গে। পরিণীতার হাতে ধরা বইগুলো চোখের পলকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল চারিদিকে। পরিণীতা তো কয়েক সেকেন্ডের জন্য কিরকম থতমত হয়ে গেছিল এলোমেলো বইয়ের দিকে তাকিয়ে। তারপর হঠাৎ খেয়াল হলো 4:30 থেকে পড়ানো, তাই আর থমকে না দাঁড়িয়ে তাড়াতাড়ি মেঝে থেকে বইগুলো তুলতে শুরু করলো, হাঁটুর ওপর ভর দিয়ে বসে। তবে উল্টো দিকের ছেলেটাও চলে না গিয়ে ওর বইগুলো গোছানোর জন্য এগিয়ে এলো। তারপর 3টে বই তুলে ওর হাতে দিতেই পরিণীতা প্রথম খেয়াল করলো ছেলেটাকে। হালকা দাড়ি, চোখে চশমা, মুখটা বেশ সুন্দর, মানে একবার দেখলে 2-4 সেকেন্ড তাকিয়ে থাকতেই হবে এরকম চেহারা। কথাটা মনে আসতেই আবার খেয়াল হলো 4:30-এর মধ্যে বাড়ি পৌঁছতে হবে। আর এটাও মনে হলো ও একটা মেয়ে হয়ে এরকম একজন ছেলের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে খারাপ দেখায়। তাই তাড়াতাড়ি একটু জোর করেই চোখটা সরিয়ে নিয়ে বইগুলো সমেত উঠে দাঁড়ালো। তারপর একটু আস্তে গলায় বলে উঠল, সরি, আমি আসলে খেয়াল করিনি, তাই ওইভাবে ধাক্কা লাগলো। কথাটা শুনে ছেলেটা আলতো হেসে বলল, নো, ইটস ওকে, আমিও বেখেয়ালে হাঁটছিলাম, এনিওয়েজ আসি। কথাটা শেষ করেই আরও অপেক্ষা না করে পাশ কাটিয়ে চলে গেল পরিণীতার। কিন্তু এই মুহূর্তে একটা হালকা চন্দনের পারফিউমের গন্ধ যেন ওর নাকে এসে মিলিয়ে গেল হঠাৎ। পরিণীতা এর মাঝে চাইলেও না থমকে থাকতে পারল না। একবার পেছন ঘুরে ওকে তাকাতেই হলো ফাঁকা করিডোরে হাঁটতে থাকা ছেলেটার দিকে। মনে হলো, ইস, নামটাই তো জিজ্ঞাসা করা হলো না। তবে ও যা লাজুক, নাম জিজ্ঞাসা করার কথা মনে আসলেও মুখে কিছু বলতে পারত না। কথাটা ভাবতেই হঠাৎ অর্ণা ওর পাশে এসে প্রায় লাফাতে লাফাতে বলে উঠল, উফ, কি করেছিস রে তুই? খেলি তো খেলি, অনির্বাণদার সঙ্গেই ধাক্কা খেলি। পুরো কলেজের ক্রাশ, কি দেখতে না? আর পড়াশোনাতেও বিশাল হাইফাই শুনেছি। কথাটা শুনে পরিণীতা একটু এলোমেলো হয়ে বলল, কি যে বলিস না, তুই কোথা থেকে এলি? আমি তো ভাবলাম বাড়ি চলে গেছিস। এটার উত্তরে অর্ণা বেশ অভিমানী সুরেই বলে উঠল, তোকে ছেড়ে কখনো গেছি বাড়ি? আমি তো একটু ক্যান্টিন থেকে ঘুরে এলাম। একটা চিকেন পকোড়া না খেলে হচ্ছিল না, পেটটা কিরকম খালি খালি লাগছিল। কথাটায় পরিণীতা এবার হেসে উঠল অর্ণার দিকে তাকিয়ে। তারপর ওর হাতে 2টো বই ধরিয়ে দিয়ে বলল, বুঝলাম, চল এবার লাইব্রেরিতে, বইগুলো ফেরত দিতে হবে। কথাটা বলেই আর দাঁড়ালো না, পা চালালো বেশ জোরে। তবে অর্ণাকে কিছু না বললেও মনে মনে নামটা জেনে বেশ খুশি হলো। অনির্বাণ, ওর ক্লাসের মেয়েদের মুখে শুনেছে অনেকবার নামটা। এমএসসি সেকেন্ড সেমের স্টুডেন্ট নাকি, ফিজিক্স নিয়ে। সবাই আলাপ করার জন্য ব্যস্ত হয়ে থাকে এর সঙ্গে। কেউ কেউ তো যেচে পড়ে কথাও বলে আসে অনির্বাণের সঙ্গে। তবে শুধু পড়াশোনাই না, ডিবেট কম্পিটিশন, কুইজ, এসবেও ছেলেটার বেশ নাম আছে। প্রফেসরদের কাছেও অনির্বাণের কথা শুনেছে বেশ কয়েকবার। এই যেমন জেডি স্যার পরশুদিনই তো বলছিল ক্লাসে পড়ানোর মধ্যে, ফিজিক্স ডিপার্টমেন্টের অনির্বাণ ইন্টার কলেজ ডিবেট কম্পিটিশন জিতে এসেছে, ব্রিলিয়ান্ট ছেলে। তবে এত নাম ডাক থাকলেও তাকে দেখা হয়নি পরিণীতার এই 2 মাসে। এমনিতেই ফার্স্ট ইয়ার, তার উপরে ইন্ট্রোভার্ট, লাজুক স্বভাব। তাই মনে মনে একটা কৌতূহল থাকলেও সেটা মেটানোর চেষ্টাও করেনি একেবারেই। তবে আজ আচমকা অনির্বাণ দর্শন হয়ে এক পলক ভালো লাগা এসে ভিড় করলো পরিণীতার চারিদিকে যেন কয়েক মুহূর্তেই। ক্যান্টিনোলজি বলে যদি কোনো সাবজেক্ট থাকতো আমি সেটাতেই অনার্স করতাম, জানিস। ভিড়ে ঠাসা ক্যান্টিনে ঢুকে পরিণীতার হঠাৎ অর্ণার কথাটা মনে পড়ে গেল যেন। আজ মেয়েটা আসেনি কলেজে, তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে কেমন পরিণীতার। আসলে বন্ধু বলতে ওই একজন, বাকি সবাই শুধু ক্লাসমেট।
পরিণীতা আসলে নিজে গিয়ে খুব আলাপ জমাতে পারে না তো, আর বেশি কথা বলার মতন কিছু খুঁজেও পায় না নতুন কারোর সঙ্গে। তাই এই স্কুল থেকে সঙ্গে নিয়ে আসা অর্ণা ছাড়া আর কোনো বন্ধু নেই ওর। তবে এই একটা বন্ধুই 10 জনের সমান। ওই ক্লাস 5 থেকে বেঞ্চে ওর পাশে বসতো, সেই থেকে আজ অবধি অর্ণা রনে বনে জলে জঙ্গলে সব জায়গায় পরিণীতাকে কোম্পানি দিতে হাজির। কখনো অদ্ভুত অদ্ভুত কথা বলে ওকে হাসায়, তো কখনো নোটস দিয়ে বই দিয়ে হেল্প করে। অর্ণা সব সময় ওকে আগলে রাখে যেন। তবে মেয়েটার হাসি মুখের আড়ালেও একটা দুঃখ অপমান আছে সারাক্ষণ। এটা শুধু পরিণীতা জানে। অর্ণা আসলে ছোট থেকেই বেশ মোটা, খেতেও ভালোবাসে খুব। সেই জন্য সেই স্কুল থেকে কলেজ অবধি সব জায়গায় লোকজন তো এত টিজ করে। অনেকে তো নামটা বলেও ডাকে না ক্লাসে, মুটকি গোলু এইসব অদ্ভুত অদ্ভুত নাম দিয়ে দেয় ওর। তাই অর্ণাও খুব বেশি বন্ধু করে না নিজের। তবে পরিণীতাকেও বলে মাঝে মাঝে, এই জন্য তোকে আমার সবার থেকে খুব আলাদা লাগে জানিস পরি, তুই আমার নামটা ভুলিসনি কখনো। আমার নামটা আমার খুব প্রিয় জানিস, কিন্তু সেটা যেন আমার চেহারার মধ্যে কোথায় হারিয়ে গেছে। আজও কিরকম কথাটা মনে পড়ে গেল পরিণীতার ক্যান্টিনে খাবার নেওয়ার লাইনে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে। সত্যি বড্ড মিস করছে আজ মেয়েটাকেও। নইলে কথায় কথায় শুধু অর্ণার কথা ভাবছে কেন? তবে এবার ভাবনার সঙ্গে রাগটাও হলো একটু। কালই তো রবিবার, কলেজ ছুটি। কালই একেবারে যেতে পারতো মামার বাড়ি। আজ থেকে গিয়ে বসে থাকার কি মানে? যাই হোক, এইসব এলোমেলো চিন্তার মাঝেই ক্যান্টিনের সত্যেন কাকু চেঁচিয়ে বলে উঠল, বলো কি খাবে তুমি? পরিণীতার যেন সম্বিত ফিরল কথাটায়। ও 1 সেকেন্ড ভেবে বলে উঠল, ওই তো পরোটার ঘুগনি। কথাটা বলি ও 50 টাকার একটা নোট বার করে দিল সামনে। কিন্তু সত্যেন কাকু হঠাৎ 50 টাকার নোটটা দেখে খিটখিটে গলায় বলে উঠল, খুচরো দিতে পারবো না এখন, ভিড় আছে অনেক, 18 টাকা এমনি দাও। কথাটা শুনে পরিণীতা একটু থতমত গলায় বলল, কিন্তু আমার কাছে তো এখন খুচরো কিছুই নেই, দাও না একটু ম্যানেজ করে। এর উত্তরে সত্যেন কাকু বেশ ঝাঁঝিয়েই বলল, বললাম তো হবে না, দেখছো না ভিড় কত, খুচরো থাকলে দাও নইলে সরো। কথাটা বলে উনি লাইনে পরিণীতার পরের জনকে বলতে শুরু করলেন, কি খাবে বলো? না, পরিণীতা এরপর আর বিশেষ কিছু বলতে পারল না। সত্যেন কাকু সব সময় এরকম খিটখিটে মেজাজ করে কথা বলে, অনেকের সঙ্গে সেই জন্য ঝগড়াও লাগে। তবে পরিণীতার সেই ক্ষমতা নেই, তাই মুখটা অন্ধকার করে বেরিয়ে আসতে যাচ্ছিল লাইন থেকে। আর হবে না খাওয়া, আর 15 মিনিটের মধ্যেই ক্লাস, তারপর তো টিউশনি আছে, সোজা চলে যেতে হবে। বাইরে বেরিয়ে যে কিছু খাবে তারও সময় নেই। কথাগুলো ভেবেও গোমরা মুখেই এক পা এগিয়েছিল, কিন্তু থেমে গেল একটা গলার স্বরে। পাশ থেকে এসে হঠাৎ ওই সেই দিনের দেখা ছেলেটা, মানে অনির্বাণ বেশ দৃঢ় গলায় সত্যেন কাকুকে 20 টাকা ধরিয়ে বলে উঠল, দাও ওকে পরোটাটা। আর এইভাবে কথা বলো কেন তুমি? একটা বেসিক কার্টেসি দেখিয়ে কথা বলতে পারো না একটা মেয়ের সঙ্গে? অদ্ভুত। কথাটা শুনে সত্যেন কাকু অনেক কিছু বলবে ভেবেও কিছু ঠিক না বলতে পেরে কিছু একটা বিড়বিড় করতে করতে পরোটার ঘুগনির প্লেটটা এগিয়ে দিল পরিণীতার সামনে। পরিণীতা কিছু অবাক হয়ে প্লেটটা নিল এবার। তারপর বেরিয়ে এলো ভিড়ে ঠাসা লাইন থেকে বাইরে। ও এরপর একটু ইতস্তত করে সামনে এগিয়ে যাওয়া অনির্বাণকে ডেকে বলে উঠল, আপনি টাকাটা রাখুন প্লিজ, ওই পরোটার দামটা। কথাটা শুনে অনির্বাণ 1 সেকেন্ড থমকে গিয়ে পিছনে ফিরে ওর দিকে তাকিয়ে উত্তর দিল, আপনি? তুমি এই যুগে আপনি করে বলো? আর সিনিয়রকে টাকা অফার করতে নেই এইভাবে জানো না? খেয়ে নাও বসে, আর পারলে এরপর যদি কখনো দেখা হয় তুমি করে বলো, বেটার। কথাটা শেষ করে অনির্বাণ পরিণীতার চোখের সামনে থেকে হারিয়ে গেল কয়েক পলকে। তবে পরিণীতা যেন থতমত ভাবটা কাটিয়ে উঠতে পারল না ঠিক এখনো। কখন যে লাইনের মধ্যে অনির্বাণ ওকে দেখেছে, খেয়াল করেছে, ও বোঝেইনি। কিন্তু একটা কথা না ভেবে পারল না, ছেলেটা আজ টাকাটা নিজে থেকে এগিয়ে এসে দিল বলেই ও এখন খেতে পারবে। কজন করে এইভাবে যেচে পড়ে কারোর হেল্প? কথাটা মনে হতে আবার এই ভিড়ের মাঝে ওর সে হালকা চন্দনের পারফিউমের গন্ধটা যেন মনে এলো হঠাৎ। আর বিনা কারণেই একটা আলতো হাসি এসে জড়ো হলো ঠোঁটে। এরপর 2 সপ্তাহ কেটে গেছে ক্যালেন্ডারের পাতা থেকে। অর্ণা চলে এসেছে মামাবাড়ির ছুটি কাটিয়ের মধ্যে। আর এসে একটা কাণ্ড করেছে মেয়েটা।
কলেজে নোটিশ বোর্ডে বড় বড় অক্ষরে কিছুদিন ধরে একটা পেপার ঝোলানো ছিল। সামনেই কলেজের ফাউন্ডেশন ডেতে যেই সব ছেলেমেয়েরা গান, নাচ, নাটক যে কোনো ব্যাপারে ইন্টারেস্টেড তারা কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করতে চাইলে নিজের নাম কালচারাল কমিটির কাছে দিতে পারে। এই খবরটা পড়েই অর্ণা দায়িত্ব নিয়ে পরিণীতার নামটা দিয়ে এসেছে কমিটির কাছে, ওকে না জানিয়েই। যদিও এইসব জায়গায় কানেকশন না থাকলে পারফর্ম করা যায় না। মানে থার্ড ইয়ারে যারা কমিটিতে আছে তারা নিজেদেরই চেনা পরিচিতদের নিচ্ছে, বা কলেজে যারা একটু ফেমাস, আর জুনিয়রদের চান্স নেই বললেই চলে। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের ছেলেমেয়েরাই বেশি পারফর্ম করবে। তার মধ্যেও ফার্স্ট ইয়ারের অনেক স্টুডেন্ট আছে যারা নিজেদের অ্যাপিয়ারেন্সের জন্য চান্স পাচ্ছে, মানে স্মার্ট মডার্ন পোশাক আশাক এরকম। বাকিদের নাম নেওয়া হলেও স্টেজ পাবে কি না সেটা ফাউন্ডেশন ডের দিনই জানা যাবে। সেই দলে পরিণীতাও আছে। ও তো সেদিন প্রথম কথাটা শুনে বেশ রেগেই বলেছিল অর্ণাকে, তোর কি দরকার ছিল এইভাবে গিয়ে আমার নামটা দিয়ে দেবার? এমনিতে আমার স্টেজে উঠলে ভয় লাগে। কথাটাই অর্ণা ওকে পাত্তা না দিয়ে বলেছিল, তুই এত ভালো গাস, কি হয়েছে নাম দিয়েছি তো, জানি চান্স পাওয়ার চান্সটা কম। ফাউন্ডেশন ডেতে স্টেজ পেতে গেলে অনেক কানেকশন লাগে শুনেছি ফার্স্ট ইয়ারদের, যেটা তোর আর আমার নেই। কিন্তু তাও যদি কোনোভাবে পেয়ে যাস চান্স, তাহলে ভাবতে পারছিস কি হবে? পুরো কলেজ তোর গান শুনবে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেছিল অর্ণা। পরিণীতা এটা শুনেও একটু নির্লিপ্তের মতো হয়ে উত্তর দিয়েছিল, না শুনলেই বাকি, সবাইকে ভিড় থেকে আলাদা হতেই হবে, কেউ কেউ ভিড়ের মধ্যে থাকে সারা জীবন। এর উত্তরে অর্ণা সেদিন কোনো প্রত্যুত্তর না করলেও লাভ হয়নি বিশেষ। তারপরেও পরিণীতার ঠিক ফাউন্ডেশন ডের আগের দিন অর্ণা কলেজ শেষে ওকে নিয়ে হাজির হয়েছিল রিহার্সাল রুমের কাছে। যদি বাই চান্স কোনোভাবে কাল স্টেজটা পেয়ে যায় পরিণীতা, তার আগে একটা তো স্টেজ রিহার্সাল দরকার। এই আশাতেই এসেছিল অর্ণা ওকে নিয়ে, কিন্তু প্রায় 3 ঘন্টা বসে থাকতে হয়েছিল। এরপর সিনিয়রদের নাটক, নাচের রিহার্সাল সব শেষ হতে হতে প্রায় 5:30 বেজে গেছিল। কলেজ আর 15-20 মিনিট বাদেই বন্ধ হয়ে যাবে। তবে অর্ণা ছাড়ার পাত্রী নয়। অতক্ষণ যখন বসে থেকেইছে তখন রিহার্সাল পরিণীতাকে দিয়ে না করিয়ে যাবে না। এইসব ভেবেই পুরো অডিটোরিয়াম খালি হয়ে যাওয়ার পরও সবশেষে পরিণীতাকে স্টেজে উঠতেই হলো, যদিও জানে কাল আসল অনুষ্ঠানেও স্টেজ পাবে না। তবে এইসব কথা অর্ণাকে কে বোঝায়? ওই মেয়েটা ওর জন্য আশা করেই যায়। তাই এত সত্যি ওকে না বলে আজ শুধু ফাঁকা অডিয়েন্সে চেয়ারে বসে থাকার অর্ণার জন্য ও মাইক্রোফোনের সামনে গিয়ে গান ধরল। তাকে যত তাড়াই দূরে দূরে, তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে। মহিনের ঘোড়াগুলির এই গানটা ওর সবসময় খুব পছন্দের। আজ এই গানটাই ও নিজের মনে গাইছিল ফাঁকা অডিটোরিয়ামে। তবে বোঝেনি অর্ণা ছাড়াও সেদিন ওর গান শোনার জন্য আর একজন ছিল কলেজে। ল্যাবে কিছু কাজ করতে করতে আজ দেরি হয়ে গেছিল অনির্বাণের। আবার একটা টিউশন পড়তে যাওয়া আছে 6টা থেকে। নেটের প্রিপারেশন নিচ্ছেও এখন থেকেই। এই সব ভাবতে ভাবতেই অনির্বাণ আনমনে কলেজের সিঁড়ি দিয়ে 3 তলা থেকে নেমে আসছিল নিচে। তবে থমকে গেল হঠাৎ এই গলার আওয়াজটা শুনে। মহিনের ঘোড়াগুলির গান না? এত সুন্দরভাবে কে গাইছে? থাকি আমি ভয়েই দূরে দূরে, যদি সে গেয়ে ওঠে অন্য কোনো সুরে। লাইনগুলো একের পর এক ওর কানের কাছে স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে এখন। অনির্বাণ খেয়াল করলো অডিটোরিয়াম রুম থেকেই আওয়াজটা ভেসে আসছে। কাল ফাউন্ডেশন ডে না কলেজে, তার ফাংশনেরই তো রিহার্সাল চলছে। কিন্তু এতদিন হয়েছে, এত ভালো গান তো শোনেনি আগে এই কলেজে। কথাগুলো আনমনে ভাবতে ভাবতেই ও যেন সুরটা ধরে এগিয়ে যাচ্ছিল সেদিন অডিটোরিয়ামের কাছে। মনে হচ্ছিল এই গলার আওয়াজ যার, তাকে একবার তো দেখতেই হবে চোখে। কিরকম কৌতূহল হচ্ছিল মনে। আর এই সবের মাঝেই সেদিনও হাজির হয়েছিল স্টেজের সামনে। ফাঁকা কলেজে তখন শুধু অর্ণা একা একা দাঁড়িয়ে গান শুনছিল পরিণীতার। কিন্তু আচমকা কলেজের এই অনির্বাণকে দেখে অবাক হয়ে গেল একটু। পরিণীতা যদিও সেটা দেখেনি, ও চোখ বন্ধ করে নিজের মনে গেয়ে যাচ্ছিল গানটা। তবে অর্ণা খেয়াল করছিল অনির্বাণ কিরকম নিষ্পলকভাবে তাকিয়ে আছে এই গানটার দিকে, পরিণীতার দিকে, যেন হারিয়ে গেছে ওর গানের সুরে। তারপর একটা সময় পরিণীতা ভর দুপুরে একলা রাতে অন্য মন লাইনটা গেয়ে গানটা শেষ করে তাকালো ফাঁকা অডিটোরিয়ামে।
কিন্তু চোখ খুলেও একটু স্থির হয়ে গেল কয়েক সেকেন্ডে। গানের শুরুতে তো শুধু অর্ণা ছিল, অনির্বাণ কখন এলো? কথাটা ভাবতে অনির্বাণ হাততালি দিয়ে উঠল নিজের মনে। তারপর আর অপেক্ষা না করে একেবারে স্টেজে উঠে ওর সামনে গিয়েই বলল, হাই, তোমার নাম কি? তুমি এত ভালো গান গাও, সিরিয়াসলি কাল গাইবে তুমি ফাংশনে? কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেল অনির্বাণ। তবে পরিণীতা এর কি উত্তর দেবে ভেবে পেল না, কারণ কাল ও গাইতে পারবে কিনা সেটা তো নিজেই জানে না। তাই 2 সেকেন্ড চুপ ছিল। কিন্তু এই নিস্তব্ধতার আড়ালেই অর্ণা ওদের কাছে এসে বলে উঠল, আসলে কনফার্ম নই, আমরা তো ফার্স্ট ইয়ার, স্টেজ কাল দেবে কিনা কেউ জানি না। তাই পরিণীতা গাইবে কিনা সেটা ঠিক নেই। তবে আমার জোরাজুরিতে অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে রিহার্সালের জন্য স্টেজটা পেয়েছি আজ। কথাটা শুনেই অনির্বাণ এবার নিজে থেকেই বলে উঠল, স্টেজ পাবে না মানে? এত ভালো গান গায়, এরকম ট্যালেন্ট সবার সামনে আসা উচিত। তোমরা চিন্তা করো না। কি যেন নাম বললে? পরিণীতা। আমি এই নামটা কাল রেকমেন্ড করব। কমিটিতে আমার সব বন্ধুরাই আছে, শুধু সময় মতন চলে এসো কাল তোমরা, বাকিটা আমি দেখে নিচ্ছি। কথাটা বলেই আলতো হেসে অনির্বাণ যেতে যাচ্ছিল, কিন্তু তারপর কি ভেবে একবার দাঁড়িয়ে গিয়ে বলে উঠল পরিণীতার দিকে তাকিয়ে, ও আমি তো আমার নামটাই বলিনি, আমি এমএসসি ফিজিক্স ডিপার্টমেন্টের অনির্বাণ। শেষ কথাটা পরিণীতাই মুখ ফসকে বলে ফেললো হঠাৎ। অনির্বাণ এতে একটু অবাক হয়ে 2 সেকেন্ড থমকে জিজ্ঞেস করলো, তুমি আমার নাম জানো, চেনো আমাকে? কথাটায় পরিণীতা ঠিক আর কোনো উত্তর খুঁজে পেল না। তার মানে এই ছেলেটা আগের দুটো আলাপ দিব্যি ভুলে গেছে। করিডোরে ধাক্কা, ক্যান্টিনের পরোটা, সবটাই এতটা তুচ্ছ যে মনে রাখা যায় না। কথাটা ভাবতেই অর্ণা যেন কিরকম নিজের মনেই উত্তরটা দিয়ে দিল ওকে বিড়বিড় করে, অনির্বাণ। পুরো কলেজের ক্রাশ, কে না চেনে এই নামটাকে। কথাটা শুনতেই অনির্বাণ যেন বিষম খেলো একটু। পরিণীতাও কিরকম অস্বস্তিতে পড়ে গেল হঠাৎ। খুব জোরে একটা চিমটি কেটে উঠল অর্ণার হাতে। এই মেয়েটার যদি কখনো একটু কাণ্ডজ্ঞান থাকে। এইভাবে মুখের ওপর কেউ বলে দেয় কথাটা? এইসব ভেবেও বেশ চোখটা বড় করেও তাকালো অর্ণার দিকে। তবে অনির্বাণও আর কোনো কথা না বাড়িয়ে একটু ইতস্তত হয়ে বলে উঠল, ঠিক আছে, আমি আসি তাহলে, কাল দেখা হবে। তারপর বেশ তাড়াহুড়ো করে স্টেজ থেকে নেমে বেরিয়ে গেল বাইরে। পরিণীতা এবার বেশ ক্ষেপে গিয়েই বলল, কি রে তুই, এইভাবে মুখের ওপর কেউ বলে? ও নাকি পুরো কলেজের ক্রাশ? কি ভাবলো বলতো কথাটা শুনে? এর উত্তরে অর্ণা একটু নির্বিকার হয়েই বলল, কি আবার ভাববে, মনে মনে খুশি হয়ে গেল শুনে। আর তুইই বা কি, মুখ ফসকে বলেই তো ফেললি নামটা, ইন্ট্রো দেওয়ার সুযোগটাই দিলি না। এটার উত্তরে পরিণীতা এবার চুপই রয়ে গেল নিজের মনে। সত্যিই তো, কি দরকার ছিল নামটা বলার? তখন অর্ণাই আবার বলে উঠল, যাই হোক, একটা ব্যাপারে নিশ্চিন্ত বাবা, তোর গানটা কাল গাওয়া হচ্ছে। অনির্বাণদা যখন বলেছে, তার মানে তুই কাল কনফার্মড গাইছিস। দায়িত্ব নিয়ে নিল একেবারে। কথাটায় পরিণীতা এবার আলতো হেসে বেশ দৃঢ় গলায় বলে উঠল, সেই আর কিছু? ওই সব কথার কথা। আমরা হলাম ভিড়ের মধ্যে হারিয়ে থাকা লোকজন, আলাদা করে আমাদের মনে রাখা যায় না, বুঝলি? কাল দেখলে তো ওই কলেজের ক্রাশ হয়তো আর চিনতেও পারবে না আমাদের। তাই বেশি আশা না করে বাড়ি চল, অনেক দেরি হলো। কথাগুলো নিজের মনে বেশ বিশ্বাস নিয়েই বলে ফাঁকা কলেজকে আরও ফাঁকা করে বেরিয়ে এলো সেদিন পরিণীতা অর্ণাকে সঙ্গে করে বাইরে। এখন এক পশলা বৃষ্টি হয়ে গেছে এখানে, রাস্তাঘাট তাই ভিজে, কিরকম যেন জলছবির মতন লাগছে চারিদিকটা এখন। কথাটা ভাবতে ভাবতে সেদিন হঠাৎ ওই ছেলেটার ছবি যেন আবছাভাবে ভেসে উঠল পরিণীতার চোখের সামনে। একটা স্কাই কালারের শার্ট পরেছিল না আজ? কথাটা মনে আসতেই মিলিয়ে গেল। উল্টো দিকের বাসটাকে আসতে দেখে আজ 6:30 থেকে টিউশন পড়াতে যাওয়া আছে। এই রিহার্সালের জন্য এত দেরি হয়ে গেল, বাড়ি গিয়ে ছুটতে হবে আজ। কথাটা ভেবেই বাসে উঠে পড়ল পরিণীতা। আর দেখতে পেল ধীরে ধীরে উল্টো দিকে রাস্তায় দাঁড় করানো কলেজটা কিরকম ছোট হতে হতে মিলিয়ে গেল হঠাৎ চোখের পলকে। পরের দিন সকাল 11টার মধ্যেই পরিণীতা হাজির হয়েছিল কলেজে। তবে ওকে তাড়া দিয়ে দিয়ে অর্ণাই নিয়েই এসেছিল আজ। পরিণীতা তো ভেবেছিল সকালে দুটো স্টুডেন্টকে পড়িয়ে একেবারে দুপুরের দিকে হয়তো কিছুক্ষণের জন্য আসবে একটু। কিন্তু অর্ণা ফোনে কথাটা শুনে বেশ প্রতিবাদ করে বলে উঠেছিল, তুই কি রে, অনির্বাণদা বলল তাড়াতাড়ি আসতে আজ, তোর পারফরমেন্স আছে, ও ব্যবস্থা করে দেবে, আর তুই আজকেও দিনেও টিউশন পড়ানোর কথা ভাবছিস? এর উত্তরে পরিণীতা একটু নির্বিকারভাবেই বলেছিল, তুই সেই আনন্দেই থাক। শোন, ওই কলেজের হিরোর অত খেয়ে দে কাজের অভাব হয়নি যে আমার কথা মনে রাখবে। আবার কালচারাল কমিটিকে বলে আমাকে গান গাওয়ার সুযোগও করে দেবে। আজ গিয়ে যদি দেখা হয় না, চিনতেও পারবে না। আমি বাজি ধরে বলতে পারি কথাটা।
অর্ণা এটা শুনে আকাশ থেকে পড়ার মতন ভাব করেই বলেছিল, অদ্ভুত, তুই লোকজনকে একটু বিশ্বাস করতে পারিস না কেন বলতো? তুই গিয়ে দেখ না অনির্বাণদা নিজের মুখে যেটা বলেছে সেটা করে নাকি করে না। না, আর এর কোনো উত্তর খুঁজে পায়নি পরিণীতা এরপর। আর অর্ণার সাথে তর্ক করে কোনো লাভ নেই, বলে লাভ নেই যে ওর মতন সাধারণ রংচটা চুড়িদার পরা, একদিকে বিনুনি ঝোলানো চশমাধারী একজন মেয়েকে অনির্বাণের মতন ছেলেরা কখনো দেখেও দেখে না। যার আশেপাশে আবার সারাক্ষণ অপ্সরারা ঘুরে বেড়ায় কলেজের। ও তো শুনেছে অনির্বাণের ব্যাচেই পড়ে রিমি, তন্নি, অনুশ্রী, এরা তো আবার পার্ট টাইম মডেলিং করে, এরাই আছে কালচারাল কমিটিতে। অনির্বাণকে ভীষণ লাইক করে সবাই। এদের পারফরমেন্স বাদ দিয়ে অনির্বাণ ওর কথা মনে রাখবে এটা কখনোই হতে পারে না। কথাগুলো ভেবেই সেদিন নীল শাড়িতে সেজে পরিণীতা গেছিল কলেজের অডিটোরিয়ামে। তারপর অর্ণাকে সাথে করে একদম পিছনের দিকের রোটায় বসেছিল ওরা। যদিও অর্ণা খুব জোরাজুরি করছিল সামনের সিটগুলোতে বসতে, যদিও সব অলরেডি বুকড, কিন্তু কাউকে রিকোয়েস্ট করে যদি দুটো সিট পাওয়া যায় তাতে নাকি অনির্বাণের ওকে খুঁজতে সুবিধা হবে। তবে পরিণীতা এই কথাটায় অত পাত্তা দেয়নি যে ওকে আর মনেই রাখবে না। তার জন্য শুধু শুধু লোকজনকে রিকোয়েস্ট করে কি লাভ একটা সিটের জন্য? তার থেকে একটু দূরেই বসাই ভালো। এই সব কথা ভেবেই আনমনে বসেছিল চুপচাপ, ওয়েট করছিল ফাংশন শুরুর। তবে তখনই পাশ থেকে ভিড় কাটিয়ে হঠাৎ একটা নতুন চেনা গলার আওয়াজ কানে এলো। আরে তোমরা এখানে এত দূরে বসে, আমি সামনে খুঁজছি কতক্ষণ। কথাটা বলেই পরিণীতা চোখ তুলে 2 সেকেন্ড স্থির হয়ে গেল যেন। লালচে হলুদ রঙের শার্ট পাঞ্জাবিতে অনির্বাণে এসে হাজির ওদের কাছে। অর্ণার ঠিক এই মুহূর্তেই ওর হাতে একটা চিমটি কেটে উঠল লুকিয়ে, মুখে এখন ওর জয়ের হাসি। ব্যাপারটা পরিণীতা আর চোখে খেয়াল করতেই অনির্বাণ ওকে বলে উঠল, তুমি রেডি তো? আমি কথা বলে নিয়েছি, ওপেনিং সং তোমার, ব্যাকস্টেজে চলো। কথাটায় পরিণীতার চোখগুলো আপনা আপনি এবার বড় হয়ে গেল। ও একটু ঘাবড়ে গিয়েই বলল, ওপেনিং আমার? এর উত্তরে অনির্বাণ আলতো হেসে বলল, এতে ভয় পাওয়ার কিছু হয়নি, তুমি এত ভালো গান গাও, ডোন্ট বি নার্ভাস। চলো এবার তাড়াতাড়ি, তোমার নাম অ্যানাউন্স হবে এবার। কথাটা বলে অনির্বাণ একটু যেন তারার মধ্যেই পরিণীতার হাতটা ধরে ফেললো হঠাৎ, ওকে ভিড় কাটিয়ে স্টেজের দিকে নিয়ে যাওয়ার জন্য। তবে পরিণীতা আজ ফাংশনে গান গাওয়ার জন্য যেমন তৈরি ছিল না, সেরকম এই স্পর্শটার জন্য ঠিক তৈরি ছিল না। মনে মনে হঠাৎ থমকে গেছিল। তবে সে থমকে থাকা মুহূর্তেই অডিটোরিয়ামের ভিড় রাস্তা পেরিয়ে ও অনির্বাণের হাত ধরে স্টেজের কাছে এসেছিল সেদিন। অনির্বাণ তারপর নিজেই ওর নামটা অ্যানাউন্স করেছিল স্টেজে। তবে সেই মুহূর্তে অডিয়েন্সে বসে থাকা ছেলেমেয়েরা একটু অধৈর্য হয়েছিল প্রথম পরিণীতার নাম শুনে। কোথাকার কোন মেয়ে, কেমন গায়, কেউ কখনো শোনেইনি আগে কলেজে এই নামটা। সবাই তো ভেবেছিল শুরুতেই হয়তো কলেজের ব্যান্ডের পারফরমেন্স হবে, কিন্তু সেই সব আশায় জল ঢেলে হঠাৎ পরিণীতার নামটা অ্যানাউন্স হওয়ায় কেউ হাততালি অবধি দেয়নি প্রথমে। একটু যেন হতাশ মুখেই বসেছিল অডিয়েন্স। পরিণীতারও এই দৃশ্য দেখে হাত পা ঠান্ডা হয়ে এসেছিল কেমন, রাগ হচ্ছিল হঠাৎ অর্ণার ওপর। এই মেয়েটার কি দরকার ছিল একবারই নামটা লিখিয়ে আসার? ওর নাম না লেখা হলে কাল ওই শেষ মুহূর্তে জোর করে রিহার্সালেও আসতো না, আর আজ এইভাবে স্টেজে উঠতে হতো না, ঝামেলা থাকতো না কোনো জীবনে। আর দরকার নেই তো কোনো এইসবের। কি হবে সারা কলেজকে ওর গান শুনিয়ে, নিজের মুখটা চিনিয়ে? তার থেকে আড়ালে থাকলে তো কোনো ক্ষতি নেই। কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাসকে সঙ্গী করেই গান ধরেছিল নিজের, সেই কালকের গান। তাকে যত তারাই দূরে দূরে, তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে। গানের লাইনগুলো তারপরও চোখ বন্ধ করে গিয়েছিল পুরোটা। কার ভালো লাগবে কার লাগবে না কোনো কথা মাথায় রাখেনি আর, শুধু নিজের মনে গেয়ে গিয়েছিল গানটা একলা স্টেজে, হারিয়ে গিয়েছিল সুরগুলোর মধ্যে। কিন্তু গানটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ অনেক হাততালির আওয়াজে বন্ধ চোখটা আপনা আপনি খুলে গেছিল সেদিন পরিণীতার। ও অবাক চোখে দেখেছিল ওই হতাশ অডিয়েন্সের মুখগুলোতে এখন চওড়া হাসি, কিছু ছেলে মেয়ের চেঁচিয়ে চেঁচিয়ে আবদার, আর একটা হয়ে যাক পরিণীতা প্লিজ, আর একটা গান। পরিণীতার যেন এসব কিছু দেখে শুনেও ঠিক বিশ্বাস হচ্ছিল না। সত্যি তার মানে ওর গান সবার ভালো লেগেছে? কথাটা মনে ভাবতেই ব্যাকস্টেজ থেকে ভেসে এসেছিল অনির্বাণের গলার আওয়াজ। অনির্বাণও বেশ খুশি হয়েই ওকে বলে উঠেছিল, সবাই যখন বলছে আর একটা গান গাও প্লিজ। না, আর অনির্বাণের কথা ঠিক ফেলতে পারেনি পরিণীতা। ও আবার চোখটা বন্ধ করেছিল নিজের, তারপর গেয়ে উঠেছিল আরেকবার, যখন এসেছিলে, যখন এসেছিলে, অন্ধকারে চাঁদ ওঠেনি।
সিন্ধু পারে চাঁদ ওঠেনি। তবে সেদিন এই গানটা শেষ হওয়ার পর কয়েক সেকেন্ড পুরো অডিটোরিয়ামই যেন শান্ত হয়ে গিয়েছিল হঠাৎ। অত ছেলেমেয়ের ভিড়, তাদের কথা সব কিরকম স্তব্ধ হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য। পরিণীতার এই মুহূর্তে মনে হয়েছিল আনমনে, তাহলে কি গানটা ভালো হয়নি, কারোর মনের মতন হয়নি? তবে এই ভাবনার মধ্যেই হঠাৎ নিস্তব্ধতা কাটিয়ে প্রথমে হাততালি দিয়ে উঠেছিল ব্যাকস্টেজ থেকে অনির্বাণ। এরপর একে একে প্রত্যেকে হাততালি দিয়ে বুঝিয়ে দিয়েছিল যে এই গানের সুরে পরিণীতার সঙ্গে বাকিরাও হারিয়ে গিয়েছিল হঠাৎ। তাই গান শেষে নিজেদের ভালো লাগাটা বোঝানোর কথাটাও মাথায় ছিল না কারোর। হাততালি দেওয়ার কথাও ভুলে গেছিল সবাই। তবে এই আওয়াজে অবশেষে পরিণীতার মুখে হাসি এসেছিল এখন, একটা স্বস্তির হাসি। যাক, তাহলে ওর গান ভালো লেগেছে সবার। কথাটা ভাবতে ভাবতে তারপর ব্যাকস্টেজে এসে দাঁড়িয়েছিল। কিছু ভেবে বলে উঠেছিল অনির্বাণকে, থ্যাংক ইউ, আপনার জন্যই গানটা গাইতে পারলাম। অনির্বাণ কথাটা শুনে একটু জোর দিয়েই বলেছিল, আবার আপনি? আমি কোনো সিনিয়র সিটিজেন নই, শুধু সিনিয়র, তাই তুমিটাই ঠিক আছে। এর উত্তরে পরিণীতা বেশ লজ্জা পেয়ে অল্প হেসে বলেছিল, আচ্ছা ঠিক আছে, তুমি বলবো। অনির্বাণ এটা শুনে একটু দৃঢ়ভাবে বলে উঠেছিল, আমি আজ অবধি অনেকের গান শুনেছি, কিন্তু কাউকে এরকম গাইতে দেখিনি, যার গান শুনে একটা পুরো কলেজ চুপ হয়ে যাবে কয়েক সেকেন্ডের জন্য। অ্যাকচুয়ালি ইউ হ্যাভ এ ইউনিক ভয়েস, যত্নে রেখো এটাকে। কথাগুলোর উত্তরে পরিণীতা আলতো হেসে বলেছিল আস্তে গলায়, আচ্ছা, মনে থাকবে। তারপর আর কথা না বাড়িয়ে ব্যাকস্টেজটা খালি করে বেরিয়ে এসেছিল অডিটোরিয়ামের বাইরে, করিডোরে। কিন্তু এই মুহূর্তে হাততালির আওয়াজটা যেন কানে বাজছিল এখনো। তার মধ্যেই ওর হঠাৎ মনে হলো, গানের মাঝে ও চোখ বন্ধ করে অনির্বাণের মুখটাই দেখছিল না বারবার? ওই চশমা পরা, হালকা দাড়িতে ঢাকা মিষ্টি মুখটাই তো আসছিল ভেসে, বন্ধ চোখের আড়ালে সবার মাঝে। গরিবের কথা বাসি হলে ফলে, দেখলি তো? এমনিতে তো আমার কথায় পাত্তা দিস না, কিন্তু অর্ণা মুখার্জি কখনো না ভেবে কিছু বলে না। অনির্বাণ তাকে তো দেখলেই বোঝা যায় এমনি এমনি কোনো কথা বলার ছেলে না। ফাংশনের দিন সেটা প্রমাণ হয়ে গেল। ভাগ্যিস তোকে সকালে ফোন করে তাড়া দিলাম সেদিন, নইলে তো তুই হেলে দুলে দুপুরে আসতিস, তাহলে হয়তো আর অনির্বাণ দা স্টেজ ম্যানেজ করতে পারতো না। কথাগুলো এক নিঃশ্বাসে বুক ফুলিয়ে বলে গেল অর্ণা। কলেজ শেষের বিকেলবেলা এখন, আকাশের সূর্যটা লাল আভা ছড়িয়ে পশ্চিমের দিকে যাওয়ার রাস্তায়। তার মাঝেই পরিণীতা বলে উঠল, 3 দিন হয়ে গেছে ফাংশন শেষ হয়ে, আর এই 3 দিনে তুই এই কথাটা প্রায় 300 বার বলেছিস। আচ্ছা, আমি তো মেনে নিয়েছি আমি অনির্বাণতার ব্যাপারে ভুল ভেবেছিলাম, আর ও যে আমাকে স্টেজে গান গাওয়ার সুযোগ করে দিয়েছে তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আর সত্যি তোরও বিশাল ক্রেডিট। তোর কথাকে এরপর থেকে সিরিয়াসলি নেব। তুই যা বলবি আমি তর্ক না করে সে কথাটাই শুনবো। এবার শান্তি? কথাটা শেষ করেও একটু উদাসীনভাবে তাকালো অর্ণার দিকে, আর খেয়াল করলো যে অর্ণা যেন এই শেষ লাইনগুলো শুনে মনে মনে বেশ খুশি হয়ে গেছে হঠাৎ। অদ্ভুত গর্বের হাসি ওর মুখে। তবে পরিণীতা এই মুহূর্তে আর কথা না বাড়িয়ে বাস স্টপের উল্টো দিকে বসে থাকা একজন বয়স্ক মহিলার কাছে এগিয়ে গেল। রোগা লিকলিকে চেহারা, ছেঁড়া শাড়ি পরা ঠাকুমা সবসময় ওদের কলেজের উল্টো দিকেই বাস স্টপের এক কোনায় বসে থেকে ভিক্ষা করে। অনেকেই ওনাকে কলেজ যাওয়া আসার সময় দেখে, কেউ নোটিশ করে, কেউ করে না। কেউ হয়তো 2-5 টাকা দেয়, কেউ না দেখার ভান করে চলে যায়। তবে পরিণীতার কিন্তু এই ঠাকুমার সঙ্গে কলেজের প্রথম দিন থেকে বেশ ভাব শুরু। কখনো খাবার কিনে দেওয়া, তো কখনো বাড়ি থেকে কিছু রান্না করে টিফিন বক্সে করে দিয়ে দেওয়া। এই সব ওর লেগেই থাকে প্রায়। আজ যেমন ব্যাগে করে একটা চাদর এনেছে গায়ে দেওয়ার। আসলে বর্ষাকাল, রাতে হালকা হালকা ঠান্ডা লাগে ঝোড়ো হাওয়ায়। কথায় কথায় কথাটা বলেছিল ঠাকুমা ওকে, তাই আজ চাদরটা এনেছে। সেদিন এই কলেজ শেষে ও ঠাকুমার কাছে গিয়ে চাদরটা ব্যাগ থেকে বার করে হাসি মুখে জড়িয়ে দিয়েছিল হঠাৎ। ঠাকুমা তো অবাক হয়ে গিয়েছিল নতুন চাদরটা পেয়ে। আসলে এইভাবে কেউ ওনার জন্য আগে কখনো কিছু করেনি, তো তাই অবহেলাটাই অভ্যেস হয়ে গেছে। সেখানে একটা অচেনা মেয়ে যে ওনাকে নিয়ে এতটা ভাবে, এটা দেখে মাঝে মাঝে খুব অদ্ভুত লাগে, চোখে জল এসে জমা হয়। এই যেমন আজ হলো। তবে তার মাঝে উনি পরিণীতার মাথায় হাত রেখে একটু আদর করে দিলেন খুশিতে। পরিণীতার মুখেও এই সময় এক টুকরো হাসি এসে জমা হলো। টিউশনি টাকা থেকে চাদরটা কিনেছিল। নিজের দিদা তো অনেকদিন আগেই মারা গেছে, এখন তো চাইলেও আর কিছু দিতে পারবে না দিদাকে। তবে এই ঠাকুমাকে কলেজের প্রথম দিন থেকে দেখেই খুব নিজের লাগে, তাই ওনার জন্য কিছু করতে পারলে
মনে একটা অদ্ভুত শান্তি হয় ওর। তবে সেদিন এই দৃশ্যটা কলেজের গেটের ওপার থেকে পরিণীতার অজান্তে আরও একজন দেখছিল নিষ্পলকভাবে। অনির্বাণের ক্লাস সেদিন ওই বিকেলের দিকেই শেষ হয়েছিল। আজ আর এরপর কোথাও পড়তে যাওয়া নেই, তাই একটু আস্তে ধীরেই বেরোছিল কলেজ থেকে। কিন্তু এই গেটের সামনে এসেও থমকে দাঁড়িয়ে পড়েছিল হঠাৎ। পরিণীতার গানের গলার জন্য ওর মুখটা ভোলার নয়, তবে সে চেনা মুখের আড়ালে থাকা মানুষটাকে আজ প্রথম দেখল অনির্বাণ। ও নিজেও বাস স্টপে অনেকদিন খেয়াল করেছে এই বয়স্ক মহিলা কখনো কখনো 10-20 টাকা দিয়ে সাহায্য করেছে আনমনে, তবে এর বেশি কিছু কখনো করার কথা মাথায় আসেনি বা সময় হয়নি ভাবার। কিন্তু পরিণীতাকে এইভাবে ওনার গায়ে চাদর জড়িয়ে দিতে দেখে ও কয়েক সেকেন্ড অবাক না হয়ে পারল না। হঠাৎ মনে হলো সত্যি তো, 10-20 টাকার বেশি কিছুও ভাবা যায় ওনাকে নিয়ে। একটু হেসে কথা বলা যায়, আলাপ জমানো যায় কলেজ যাওয়া আসার সময়। তবে হিসাবের বাইরের ভাবনাটা কজন আর ভাবতে পারে এই মেয়েটার মতন? কথাটা মনে আসতে অদ্ভুত একটা ভালো লাগা এসে ভিড় করলো অনির্বাণের মনে। এই প্রথম মনে হলো এই মেয়েটার সাথে বন্ধুত্ব করলে মন্দ হয় না, বরং অনেক নতুন নতুন বেহিসাবি কাজ হয়তো শেখা যাবে। কথাটা ভাবতে ভাবতে খেয়াল করলো বাস স্টপে এর মধ্যে যেই বাসটা এসে দাঁড়ালো তাতে পরিণীতা অর্ণা সমেত উঠে গেল নিচে। এই মেয়েটা মনে হয় বেস্ট ফ্রেন্ড পরিণীতার, সব সময় সঙ্গেই থাকে। কথাটা আনমনে মনে হলো হঠাৎ অনির্বাণের, আর মনে হলো অর্ণা অনেক কথা বললে পরিণীতা বেশ শান্ত স্বভাবের, যতটুকু প্রয়োজন তার থেকে বেশি একটা লাইনও বলার চেষ্টা করেনি কখনো অনির্বাণের সাথে। যাই হোক, অকারণে এইসব এলোমেলো চিন্তার মধ্যেই হারিয়েছিল সেদিন অনির্বাণ। তখনই স্নেহার গলা কানে এলো হঠাৎ। বেশ হাসি মুখেই ও অনির্বাণের জন্য কিছু রেফারেন্স বই নিয়ে হাজির কলেজ শেষে। অনির্বাণ তো এসব দেখে একটু ইতস্তত হয়েই বলল, তুই এত বই নিয়ে হঠাৎ? এইসবের দরকার ছিল না। এই কথার উত্তরে স্নেহা বেশ নরম সুরেই বলে উঠল, তুই তো কদিন ধরে লাইব্রেরিতে খুঁজছিলিস বইগুলো, লাইব্রেরিয়ানকে লিস্টও দিয়েছিলিস। আমি ওই সময় লাইব্রেরিতে ছিলাম, তাই শুনেছিলাম বইগুলোর ব্যাপারে। তুই যদিও আমাকে খেয়াল করিসনি অ্যাজ ইউজুয়াল। যাই হোক, কাল কলেজ স্ট্রিট গিয়েছিলাম, তাই তোর ওই লিস্টের কটা বই আমি খুঁজে পেয়েছি। রাখ বইগুলো নিজের কাছে, হয়তো কাজে লাগবে। কথাগুলো প্রায় এক নিঃশ্বাসে বলে গেল স্নেহা। অনির্বাণ এরপর আর কথা না বাড়িয়ে নিয়ে নিল বইগুলোর নিজের কাছে। আসলে জানেও এইসব বাড়তি কাজগুলো যেচে পড়ে স্নেহা কেন করে বারবার ওর জন্য। আসলে সে স্কুল লাইফ থেকে স্নেহা ওকে পছন্দ করে, আর যেহেতু স্নেহার বাবা আর অনির্বাণের বাবা বিজনেস পার্টনার, তাই বাড়িতেও যাওয়া আসা লেগেই থাকে মেয়েটার। এমনকি স্নেহার মা তো কথায় কথায় ওর মাকেও বলেছে পড়াশোনা কমপ্লিট হলে দুজনের বিয়ে দিয়ে দিলে খারাপ হবে না। অনির্বাণ আর স্নেহাকে নাকি ভীষণ মানায় একসাথে। তবে অনির্বাণের এইসব একদম ভালো না লাগলেও কিছু করার নেই। যেহেতু একটা বিজনেস রিলেশন আছে বাবার, তাই অনির্বাণ কখনোই মুখের ওপর না বলতে পারে না ওদের কোনো কথায়। শুধু সব শুনে এড়িয়ে যায় কথাগুলো স্নেহাকে। এই যেমন আজও স্নেহা বইগুলো দিয়ে বেশ আলতো স্বরেই বলে উঠেছিল অনির্বাণকে, বাড়ি যাচ্ছিস তো? আমি ড্রপ করে দিই। ড্রাইভার কাকু চলে এসেছে গাড়ি নিয়ে, আর বাড়ি যাওয়ার রাস্তায় নতুন একটা কফি শপ হয়েছে দেখলাম, ওখানে যাবি? একটু কফিও খেতাম তাহলে। কথাটা শুনে অনির্বাণ কিছুটা এলোমেলো হয়ে উত্তর দিল, না রে, আজ হবে না, কিছু কাজ আছে আমার, তুই বাড়ি যা, পরে দেখা হবে। কথাটা বলেই অনির্বাণ আর কোনো প্রত্যুত্তরের অপেক্ষা না করে তাড়াতাড়ি পা চালিয়ে কলেজের গেটের ওপারে চলে এলো নিজে। তারপর একটু যেন নিশ্চিন্ত হয়ে শ্বাস নিল এখন। আসলে স্নেহা খারাপ মেয়ে না, দেখতে এত সুন্দর যে ওদের ব্যাচের অনেক ছেলেই লাইন দিয়ে পড়ে আছে। তবে জানে না কেন অনির্বাণের ওকে দেখে কখনো অন্যরকম কিছুই ফিল হয়নি কখনো, বরং ওর এই গাড়ি করে কলেজে আসা যাওয়া, সবসময় ব্র্যান্ডেড জিনিস ইউজ, কথায় কথায় নিজের বাবার পজিশনের রেফারেন্স দেওয়াটা অনির্বাণের পছন্দ না। আসলে ওর শো অফ জিনিসটাই পছন্দ না। সেই জন্য নিজে অত বড় বিজনেসম্যানের ছেলে হওয়ার পরেও এমনভাবে ঘুরে বেড়ায় যে কেউই বাইরে থেকে দেখলে কিছু বুঝতে পারবে না। খুব সহজে বাসে ট্রামে উঠে ধাক্কা খাওয়া থেকে সস্তার দোকানে চা ঘুগনি খাওয়া, একজন সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলেরা ঠিক যেরকম জিনিসগুলো করে অনির্বাণও ঠিক তাই করে রোজকার জীবনে। আর সেই জন্যই বোধহয় কলেজের অনেকে ওর আসল পরিচয়টা জানেও না বিশেষ। যাই হোক, সেদিনের পর কলেজ থেকে বেরিয়ে ও একটা চলতি অটোতে উঠে গিয়েছিল তাড়াতাড়ি, কারণ বাস স্টপে দাঁড়ালে আবার হয়তো স্নেহা একেবারে গাড়ি নিয়ে হাজির হবে ওর সামনে, ইনসিস্ট করবে ওর সঙ্গে যাওয়ার জন্য। তার থেকে বাবা অটোর ব্রেক জার্নি ভালো, ওর বাড়ি পৌঁছতে একটু দেরি হবে যদিও, কিন্তু সেটা ঠিক আছে, চলবে। কথাটা ভাবতে ভাবতেই আনমনে হঠাৎ খেয়াল হলো অনির্বাণের পরিণীতার বাসটা কি গড়িয়ার দিকে যাওয়ার বাস ছিল? ওকে নর্থের মেয়ে নাকি সাউথের?
তবে কথাবার্তা একদিকে বেনুনি, সাধারণ চুড়িদার দেখে মনে তো হয় না কলকাতার মেয়ে। তাহলে কি অন্য কোথাও থেকে এসেছে পরিণীতা? ভিড় রাস্তায় ট্রাফিকের লাইনে দাঁড়িয়ে কেন জানে না আনমনে এইসব প্রশ্ন এসে জমা হলো কেমন অনির্বাণের মনে। আরও উত্তরহীন হয়ে বসে রইল সূর্য অস্ত যাওয়া এক লালচে আভা ছড়ানো কলকাতায়। এখনকার মতো এই পর্যন্ত থাক। এর দ্বিতীয় পর্ব কাল দুপুরে আমি আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।